হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একটা নিউ ভিডিও নিয়ে এসেছি। অলরেডি ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার মানে 2019 সালে দুটো ভিডিও মানে 1 থেকে 50 অব্দি কোশ্চেন আলোচনা করেছি তোমাদের সাথে। আজকে 50 থেকে 75 আরও 25টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে মেনলি ম্যাথসের পার্টটা আছে। তোমরা জানো অলরেডি যে ফুড এসআইয়ে 50টা ম্যাথ থাকে 100টা কোশ্চেনের মধ্যে। তো আজকে চলো 25টা ম্যাথস আমরা আলোচনা করব, ডিসকাস করবো এবং মোটামুটি যে কীভাবে শর্ট প্রসেসে করা যায় সেগুলো করার চেষ্টা করেছি। তো চলো আমার থার্ড পার্টে আমরা প্রবেশ করি এবং চলো আমাদের কোশ্চেনগুলো এবার করা স্টার্ট করি। ওকে, আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা জিআই এর কোশ্চেন। 12, 16, 32, 68, 132। তো এখানে আমি এগুলো আবার একবার লিখে নিচ্ছি। 12, 16, 32, 68, 132। পরীক্ষার সময় তোমাদেরকে টাইম খুব কম, যত শর্ট প্রসেসে তোমাদের করা যায় না লিখে এটা সব থেকে ভালো। মানে মুখে মুখে যদি ক্যালকুলেশন করে করতে পারো সব থেকে ভালো হয়। তো দেখো তোমাদেরকে কেমন করে করব। এখানে ফার্স্ট ডিফারেন্সগুলো আমরা বার করছি। 4, 16, 36। আচ্ছা, এবার তোমরা দেখিয়ে বুঝতে পারছো এগুলো প্রত্যেকটা এক একটা স্কোয়ার নাম্বার। ওকে, এটা 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার, তাহলে 2, 4, 6, 8, পরেরটা কী হবে 10 স্কোয়ার, মানে এখানে কত হবে 100 হবে। ডিফারেন্সটা 100 হবে, তাহলে এটার সঙ্গে 100 যোগ করলে কত হবে 232। তার মানে এটাই হবে অ্যান্সার। ওকে, খুব ইজি, জাস্ট কিছুই নয়। তোমরা এই ধরনের অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত খুব সহজেই করতে পারবে। তো মোটামুটি 19-20 এইভাবেই হয় অঙ্কগুলো। চলো নেক্সট কোশ্চেন যাই। 52 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সুরেশ বরোড 800 at 6% and নরেশ বরোড 600 at 10%। বাংলাটাও তোমরা দেখো, অনেকে ইংলিশে সমস্যা হয়, তো আমি সেই জন্য ইংরাজি বাংলা দুটো একসঙ্গে করেছি। সুরেশ 700 টাকা ধার করে 6% সুদে, আর নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? কত সময় পরে ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? ঋণ মানে কি, আসল প্লাস সুদ, এটা দিয়ে ঋণ হয়। আর আরেকটা দেখো তোমাদের এখানে মেনশন করে দিয়েছে, এটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা কি করব, এখানে আমরা কি জানি তোমার যেটা হচ্ছে যে এসআই সিম্পল ইন্টারেস্ট প্লাস পি প্রিন্সিপাল, এটা নিয়ে আমরা কি হয় অ্যামাউন্ট হয় আমাদের, তাই তো, মানে যেটা তোমাদের ঋণ। আচ্ছা, তো এখানে কি বলছে, তা ফার্স্ট ইনস্ট্যান্সে কি হচ্ছে 800 টাকা প্রিন্সিপাল, তার উপরে কত টাকা সুদ আছে। আচ্ছা, এর সূত্রটা কি, পি ইকাল টু এসআই। পিটা তো আমরা লিখেছি, পি আমরা এখানে অলরেডি লিখেছি, পি প্লাস এসআই হবে। তাহলে এসআই সূত্রটা কি, এসআই সূত্রটা হচ্ছে পি আর টি বাই 100। পি কত আমাদের 800, আর কত বলে দিয়েছে এখানে 6%, টিটা টি ধরে নিলাম বাই 100। ওকে, আর এদিকে কত 600 টাকা প্লাস পি, একইভাবে এটাও পি প্লাস এসআই হবে অ্যামাউন্ট। দুটো অ্যামাউন্ট তো ইকুয়াল করতে বলেছে, কখন ইকুয়াল হবে, হাউ মাচ টাইম দে উইল হ্যাভ ইকুয়াল ডেপ্ট। তাহলে এটা পি প্লাস পি আর টি, আর কত 10 টি বাই 100। এখানে দেখো দুটো টি রাখলাম, কারণ কি আমাদের তো আলটিমেট বার করতে হবে যে কত সময় ঋণের পরিমাণটা সমান হবে, সেই জন্য আমরা দুটো টাইমই সেম করে দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করবো। দেখো ফার্স্টে এখানে দেখো দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য কেটে গেল, এইদিকে কত থাকছে 800 প্লাস 48 টি ইকাল টু 600 প্লাস 60 টি। তাহলে কি করবে, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, 48টাকে ওইদিকে নিয়ে চলে যাবো, তার মানে 12 টি হয়ে যাবে। 60 মাইনাস 48 মানে 12, 12 টি ইকাল টু 200। ওকে, তাহলে টি ইকাল টু কত 200 বাই 12। এটাকে আমরা এ করে নিই, 4 5 20, 4 3 12, তাহলে 16.23 ইয়ার। ওকে, তাহলে অ্যান্সারটা হবে 16.23 বছরে
ওদের দুজনের ঋণের পরিমাণ সমান হবে। এই ধরনের অঙ্কগুলো আসে, জাস্ট একটু কিছুই নয়, ব্যাপারটা বুঝে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে a sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at 1% higher rate, it would have been faced 5,100 more. The sum is. বাংলা একটু পড়ে নি, তাহলে তোমাদের সুবিধা হবে। বলছে কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট হারে সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। সরল সুদে, মাইন্ড ইট, 3 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়েছে। যদি 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। মানে 1% ইন্টারেস্ট বেশি হলে 3 বছরে 5100 টাকা বেশি পেতাম। তাহলে এক বছরে, প্রত্যেক বছরে কত পেতাম? 3 বছরে 5100 টাকা বেশি পেতাম। যদি 1% বেশি সুদ হতো তাহলে প্রত্যেক বছর 1700 টাকা বেশি পেতাম। ওকে, তাহলে আমাদের কি বলেছে? দ্য সাম ইজ, সাম মানে প্রিন্সিপালটা কত, প্রিন্সিপাল কত। তাহলে ধরো আমি ফার্স্ট যে কোনো একটা নির্দিষ্ট একটা বছরে ধরছি, এই যে 1700 টাকা, তাই তো, এটা 1%, 1% মানে 1700, তাহলে 100% মানে কত? সঙ্গে আরো 100 যোগ হয়ে যাবে, তাহলে 1,70,000। এই যে এই অ্যান্সার হবে, খুব ইজি। 3 বছরের বলেছে এত টাকা বেশি পেতাম, তাহলে এক বছরে কত টাকা বার করে নিলাম, ওইটাই 1%, মানে 1% এক্সট্রা হওয়ার জন্যই তো এই 1700 টাকাটা পাচ্ছি। তাহলে 100% কত, সেটা প্রিন্সিপাল। খুব ইজি। এরপর দেখো, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অফ অ্যান অ্যামাউন্ট 8,930 at the rate of 8% per annum after 5 years? এটা খুব ইজি অঙ্ক। 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদে 5 বছর পর মোট কত সুদ পাওয়া যাবে? তো নর্মাল তোমাদের এসআই যে সূত্র, এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পিআরটি বাই 100, ই কত? 8,930 ইন্টু 8 ইন্টু 5 বাই 100। তাহলে 0 0 কেটে দিলাম, 5 2 10, 2 4 8, 4 3 12 2। আচ্ছা এখানে দেখো 4 3 12 2 মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে 4 9 36 আর 37 7। এই যে 7টা পেয়ে গেলাম, তার মানে সি এরটা অ্যান্সার হচ্ছে চান্স দেখো 8 4 32 আর 3 35। তাহলে তোমরা যদি সময় কম থাকে এইভাবে অপশনগুলো একটু সবসময় ফলো করবে অঙ্ক করার সময়, অন্ধের মতো অঙ্ক করবে না যে যতক্ষণ না অ্যান্সার বেরোচ্ছে আমি কোনো দিকে না তাকিয়ে অঙ্ক করে যাবো, এরকম না। অঙ্ক করবে সাথে সাথে অপশনটাও খেয়াল করবে। ওকে, তো এটাই হচ্ছে তোমাদের স্মার্ট প্রসেস, স্মার্ট মেথড। এইভাবে করলেই তবে তোমাদের তাড়াতাড়ি করতে পারবে, কারণ বিকজ সময় কম, খুবই সময় কম, তার মধ্যে তোমাকে বেশি, যতটা বেশি সম্ভব তোমাকে অ্যান্সার করে আসতে হবে, এবং সেটা দেখবে না তুমি অঙ্ক করছো কি কি করছো। এবার অঙ্কে তোমার একটাই সুবিধা, সেটা হচ্ছে রাইট হলে তুমি বুঝতে পারছো হ্যাঁ এটা রাইট হয়েছে, এবং তোমার ছাকা নম্বর, ভুল হওয়ার কোনো জায়গা নেই। চলো নেক্সট অঙ্কে চলে যাই। LCM of two number is 2376 while HCF is 33. If one number is 297 then the another number is. এটা খুব ইজি, ফর্মুলা আছে, সংখ্যাদ্বয়ের গুণফল ইকুয়াল টু HCM ইন্টু LCM। সংখ্যাদ্বয়ের গুণফল ইকুয়াল টু LCF ইন্টু HCF। একটা সংখ্যা x ধরছি, একটা সংখ্যা বলা আছে কত, 297। ওইদিকে LCM HCMটা বলা আছে, LCFটা 2376 আর HCF হচ্ছে 33। তাহলে x ইকুয়াল টু কত, 2376 ইন্টু 33 বাই 297। এটা 9 দিয়ে যাবে, 9 3 27, 28 29, এই দিয়ে 9 2 গুণে 18, 18 5 23, 9 6 54, 9 4 36, 264 অ্যান্সার। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 3 men can do a piece of work in 18 days and 6 boys can do the same work in time and work থেকে অঙ্ক দিয়েছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার মোটামুটি দেখো মোটামুটি কভার করেছে। আমরা এর থেকে পেলাম, সুদের চ্যাপ্টার থেকে পেলাম, ওকে, লাভ ক্ষতির থেকে পেলাম, এখন দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছে। কি বলেছে, 3 men। এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, জাস্ট তোমাকে প্রসেসটা একটু ফলো করো মাইনিউটলি, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবে। 3 men can do a piece of work in 18 days। 3জন লোক একটা কাজ 18 দিনে করে।
আর এইদিকে কি বলছে 6 বয়েজ ক্যান ডু অ্যান ওয়ার্ক ইন 18 days। ওকে, তাহলে দুজনেই কিন্তু 18 দিনে করছে, তার মানে 3টে ম্যান যা কাজ করে 6টা বয় একই কাজ করে, তাহলে একটা ম্যান সমান কত, 2টো বয়। এটা একটা আমরা রেশিও পেয়ে গেলাম। এবার বলছে 4 মেন আর 4 বয়েজ, 4জন লোক 4জন ভালো একত্রে ওই কাজটি কতদিনে শেষ করবে। খুব ভালো কথা, একত্রে কতদিনে শেষ করবে। তাহলে আমরা ফার্স্টে এই দুটোকে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিই। আমরা 4 মেনটাকে বয়েজে করে নিতে পারি বা বয়েজটাকে মেনে করে নিতে পারি। তাহলে চলো আমরা বয়েজই করে নিই। 1 মেন সমান 2 বয়েজ হলে 4 মেন সমান 8 বয়েজ প্লাস 4 বয়েজ সমান 12 বয়েজ। 12 বয়েজ তাহলে কাজটা কতদিনে করবে, তাহলে কাজটা কতদিনে সেটা জানবো কি করে। প্রথমে তোমাকে কত ইউনিট কাজ সেটা তোমাকে বার করতে হবে। সেটা কি করে বার করবে, এই যে দেখো এখানে 6 বয়েজ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 days। তাহলে 6জন বালক 18 দিনে যে কাজটা করছে তাহলে কত ইউনিট করছে, 108 ইউনিট। 6 × 18 108, 1808। 6জন বালক মিলে 18 দিনে কাজটা করছে, তাহলে 108 ইউনিট কাজ। তাহলে এখন 12 বয়েজ কত দিনে করবে, 12 দিয়ে ভাগ করবো, 12 9 108, 9 অ্যান্সার হবে। ওকে, বুঝতে পারছো। এটা তুমি যদি এ দিয়েও করো মেন দিয়েও করো একই অ্যান্সার হবে। দেখো এখানে তাহলে এই লাইনটা চেঞ্জ হবে, এখানে 4 মেনটা 4 মেন থাকবে আর 4 বয়েজটাকে 2 মেন হয়ে যাবে, তাই তো। 2 বয়েজ সমান 1 মেন হলে 4 বয়েজ সমান 2 মেন হবে, তাহলে 6 মেন হচ্ছে। আর কত ইউনিট কাজ তখন এখানে তোমার এখান থেকে বেরোবে 3 মেন যদি একটা কাজ 18 দিনে করে, টোটাল 54 ইউনিট কাজ, 3 18 54। আর 6জন লোক মিলে সেটা কত দিনে করবে, 6 দিয়ে ভাগ করো, 9 days। সুতরাং দুটো দিয়ে হবে, তোমাদের যেটা সুবিধা সেইভাবেই করো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। A can do a piece of work in 4 days, B can do a piece of work in 12 days. What is the number of days required to do the same work together? খুবই ইজি অঙ্ক এবং একদম বেসিক অঙ্ক বারবার দেয়, তো তোমরা প্রসেসগুলো জাস্ট ফলো করো আমি কিভাবে করছি। তো আশা করি এই প্রসেসগুলো করলে তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে পারবে। ফার্স্টে আমরা কি করব, এ একটা কাজ 4 দিনে করতে পারে, খুব ভালো কথা। এ 4 দিনে করছে একটা কাজ, বি কত দিনে করছে, 12 দিনে। তাহলে এই দুজনের লসাগু করো, 4 আর 12 কত, 12। তাহলে এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট। 3 ইউনিট বলেই তো সে 4 দিনে 12 ইউনিট কাজটা করছে। আর বির এফিসিয়েন্সি কত, 1 ইউনিট। ওকে, 1 ইউনিট বলে তার 12 দিন লেগে যাচ্ছে এই 12 ইউনিট কাজ করতে, এটা যদি ইউনিট হয়। 1 ইউনিট বলে প্রতিদিন 1 ইউনিট করে করছে, 12 ইউনিট। আর এই 3 ইউনিট এর এফিসিয়েন্সি 3 বলে প্রতিদিন 3 ইউনিট করে করছে, 4 দিনে 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। এটাই ফান্ডা, আর কিছুই না। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু ডু দ্য সেম ওয়ার্ক টুগেদার। একসাথে যদি দুজন মিলে কাজ করে, তাহলে একসাথে দুজন মিলে কাজ করলে একদিনে কত ইউনিট করবে, 4 ইউনিট। তো 3 ইউনিট এ করছে আর 1 ইউনিট বি করছে, 4 ইউনিট। আর টোটাল কাজ তো ফিক্সড 12 ইউনিট, তাহলে 4 দিয়ে ভাগ করবো, 3 days। 12 ইউনিট কাজ, দুজন মিলে একদিনে 4 ইউনিট করে, তাহলে 3 দিনে কাজটা শেষ হয়ে যাবে, অ্যান্সার হবে 3। হলো। তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, তখন এইগুলো অঙ্কগুলো আরও করাবো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তোমরা যদি বুঝতে না পারো বা কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, তাহলে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বিফোর 7 years দ্য রেশিও অফ এজেস অফ এ অ্যান্ড বি 3:4। দেখো আবার এজের অঙ্কটাও দিয়েছে। ওকে, এজের অঙ্কগুলো খুব দেয় এবং সবাই খুব ভুল করে, কিন্তু কোশ্চেন ভালো করে পড়ে না। তো দেখো এ আর বি দুজনের রেশিও বলেছে 3:4। 7 years আগে, কিন্তু এটা কিন্তু 7 বছর আগে, 7 বছর আগে এটা। আবার কি বলছে, 9 বছর পরে তাদের রেশিও কত হবে, 7:8। 9 বছর পরে, মানে প্রেজেন্ট থেকে 7 বছর আগে ছিল 3:4, আর প্রেজেন্ট থেকে 9 বছর পরে হবে 7:8। তাহলে আমরা ফার্স্ট একটা দেখিনি এই গ্যাপটা সেম আছে কিনা। আচ্ছা, 4 আর 4 8, 3 আর 4 7। হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই আমাদের করতে। তাহলে টোটাল কত বছর হচ্ছে, এই -7 আর +9 মানে গ্যাপটা কত, 9 - -7 মানে 16 বছরের গ্যাপ একটা। তাহলে এখানে কত ইউনিট হচ্ছে, 4 ইউনিট। তাহলে আমরা 4 ইউনিট মানে
16 বছর, 1 ইউনিট মানে 4 বছর। এবার কি বলেছে, প্রেজেন্ট এজ অফ বি, বি এর বর্তমান এজ কত, তাহলে বি এর 9 বছর পরে কত এজ হবে সেটা বার করে নি, 4 8 32, 9 বছর পরে, তাহলে এখন বয়স কত, 9 মাইনাস করবো, 23 হবে অ্যান্সার। তুমি উল্টোটাও করতে পারো, 7 বছর আগেরটা বার করতে পারো, এই 4 ইউনিট দিয়ে গুণ করে, এই 4 ইউনিট দিয়ে, 4 4 16, ঠিক আছে, তাহলে 7 বছর আগে বেরোলো এটা, তাহলে বর্তমান কত, প্লাস 7 করবো, 16 7 23, অ্যান্সার সেম। ওকে, এবার 59টা দেখো, এ ফাদার ইজ 9 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, বাবা বলছে ফাদার ইজ টু সান 9:1, আর কি বলছে, অ্যান্ড মাদার ইজ 8 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ সান, মাদার কত 8 টাইমস সানের থেকে, তাহলে আমরা একটা রেশিও বার করে ফেলি, ফাদার সান মাদার, ফাদার সানটা কত 9:1 আর মাদার সানটা 8:1। তোমরা জানো এটা রেশিওর ফর্মুলা, কিভাবে এটাকে A:B আর B:C থাকলে A:B:C বার করতে হয়। তাহলে এখানে গুণ করবো 9 1 9, 1 1 1 8 1 1, ফাদার সন মাদারের রেশিও বেরিয়ে গেল। এবার বলছে সাম অফ দ্য ফাদার্স অ্যান্ড মাদার্স এজ ইজ 51, মার বাবার সাম হচ্ছে 51, তাহলে কত ইউনিট, 28 9 17, 17 ইউনিট মানে 51 বছর, তাহলে 1 ইউনিট মানে 3 বছর, 3 বছর। ওকে, এবার বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য সান, তাহলে এজ অফ দ্য সান কত 1 ইউনিট, তাহলে 3 1 3 বছর, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, অনেক সময় না এটা তোমাদের বলে দিতে পারে দ্য এভারেজ অফ ফাদার অ্যান্ড মাদার্স এজ ইজ এত, তখন কিন্তু তোমাদেরকে ওই 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে করতে হয়, তো এই ভুলগুলো হয়, একটু জাস্ট অঙ্কগুলো যখন পড়বে একটু খেয়াল রাখবে কোশ্চেনগুলো পড়ার সময়। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। A does 20% less work than B. Okay, if A can complete a work in 7.5 hours, then B can do it in, আচ্ছা তাহলে বাংলা যারা দেখছো তারা কিন্তু বাংলাটাও দেখে নিও, A B এর তুলনায় 20% কম কাজ করে, আমরা তাহলে করার চেষ্টা করি অঙ্কটা। দেখো A is to B, A does 20% less work than B, খুব ভালো কথা, এটা তাহলে 100 ধরে নিচ্ছি, A 20% কম কাজ করছে, B 10 করলে এ কত করছে 80 করছে। ওকে, এবার বলছি ইফ A can complete a piece of work in 7.5 hours, then B can do it in, আচ্ছা এবার এটা একটু আমরা রেশিওতে ভেঙে নিই, 20 4 100, 20 5 80, ঠিক আছে, তাহলে A can do a complete a work in 4.7.5 hours, খুব ভালো কথা। এটা হচ্ছে তোমাদের কিসের রেশিও, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে, এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। যেহেতু বলেছি এ ডাজ 20% লেস ওয়ার্ক, এই যে 80 ইউনিট কাজ করছে আর এ 100 ইউনিট কাজ করছে। এবার টাইম রেশিওটা আমরা বার করবো, উল্টে নেবো, টাইম রেশিও হচ্ছে এফিসিয়েন্সি রেশিওর উল্টো, 5:4 হবে, 5:4 H2B, ঠিক আছে, এটাকে উল্টালে। এবার কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 7.5 আওয়ার্স, 5 ইউনিট মানে যদি 7.5 আওয়ার হয়, 5 ইউনিট মানে হচ্ছে 7.5 আওয়ার, তাহলে 1 ইউনিট মানে কত 1.5 হবে, 15 5 75, তাহলে বি তাহলে কাজটা কতক্ষণে করবে, 4 দিয়ে গুণ করে দেবো বি এর এফিসিয়েন্সির সাথে, 15 4 60, 6 আওয়ার, 6 আওয়ার হবে অ্যান্সার। ওকে, কিছুই নয়, জাস্ট একটু খেয়াল করা অঙ্কগুলো করার সময়, কোনটা টাইম রেশিও কোনটা এফিসিয়েন্সি রেশিও, এগুলো খেয়াল করে করলেই অঙ্কগুলো হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার দেখো, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট আ গ্রসার মানে মুদির দোকানি মিক্স হুইট 2.04 per kg and rupees 2.88 per kg so as to make a mixture oat 2.52 per kg। আচ্ছা, লিঙ্ক আপের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, লিঙ্ক আপ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলে ভুল হবে, লিঙ্ক আপ কিছুই নয়, অনেক অঙ্কই লিঙ্ক আপ দিয়ে করা যায়, রেশিও প্রপোর্শনাল লিঙ্ক আপ দিয়ে করা যায়, সুদের অঙ্ক লিঙ্ক আপ দিয়ে করা যায়,
একটা মেথড বলতে পারো লিঙ্ক আপ, আর কিছুই নয়। তো এখানে এই যে অঙ্কটা দিয়েছে এটা তোমাদের লিঙ্ক আপ মেথডে করতে হবে, সব থেকে ইজি হবে। দুটো কোয়ালিটির রাইস আছে, ওকে, সরি হুইট আছে, দুটো কোয়ালিটির হুইট আছে, একটা দাম হচ্ছে 2.04 আর একটা হচ্ছে 2.88। দুটোকে মিক্স করলো, মিক্স করে যেটা বিক্রি করছে সেটা 2.52 করে বিক্রি হচ্ছে। এবার লিঙ্ক আপের নিয়ম অনুযায়ী বড় থেকে ছোট বিয়োগ করছি, কত হবে 0.48, আর এটার থেকে এটা বিয়োগ করলে বড় থেকে ছোট 0.36। তাহলে এটা দশমিক দশমিক তুলে দিলাম, 12×3 = 36, 12×4 = 48। তাহলে 3:4 আমরা পেলাম দুটো রেশিও হুইট দুটোর। মানে ধরো এটা একটা কোয়ালিটি, এ কোয়ালিটি, আর এটা বি কোয়ালিটি, দাম এগুলো আর কি। এটা আচ্ছা আচ্ছা, রেশিওটাই তো বার করতে বলেছে, তাহলে তো বেরিয়ে গেল 3:4, অ্যান্সার তোমাদের হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে এ সাম অফ 300 ইজ ডিভাইডেড অ্যামং পি, কিউ অ্যান্ড আর ইন সাচ এ ওয়ে দ্যাট কিউ গেটস 30 মোর দেন পি অ্যান্ড আর গেটস 60 মোর দেন কিউ, হোয়াট ইজ দ্য রেশিও অফ শেয়ার্স। এই ধরনের অঙ্কগুলো হলে যে কোনো একটা 100 ধরে নেবে, যে কোনো একটা 100 বলতে যেটা যার টাকাটা সব থেকে কম সেটা ধরতে পারো, বা যার টাকাটা সব থেকে বেশি সেটা 100 ধরবে, তাহলে বাকিগুলো ক্যালকুলেশন করা ইজি হবে। এখানে দেখো বলেছে বাংলাটা লক্ষ্য করো, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। ঠিক আছে, তাহলে কিউটা দেখো, তুমি এখানে 8টা ধরে নিতে পারো পি কিউ আর এর মধ্যে। ঠিক আছে, তুমি 8টা যদি 100 ধরো, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। আচ্ছা, তাহলে কিউ কত, 40 রুপিস। ওকে, হলো, এই যে আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। আচ্ছা, আর উপরে কি দিয়েছে, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, পি কত, 10 টাকা। আমি দেখো সব থেকে বেশিটা ধরেছি, তাহলে এবার দেখো পুরো সবগুলো মিলছে কিনা। কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, পেয়েছে 30 টাকা, 30 টাকা পেয়েছে। আচ্ছা, এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, 60 টাকা বেশি পেয়েছে। তাদের অংশের অনুপাত কত হবে, পি কিউ আর অংশের অনুপাত 10:40:100। রেশিওটা বার করে নিই, 1:4:10। ওকে, 300 টাকা আছে, 300 টাকাটা কি অনুপাতে ভাগ করবে, 10 আর 4 14 রাখে 15 ইউনিট, তাহলে 300 কে 15 দিয়ে ভাগ করবো ফার্স্টে, 15 দুগুণে 30, 20, তাহলে 10 আর 4 14 রাখে 15 হলো, তো 20 ইউনিট হলো। এই 20 ইউনিট দিয়ে সবাইকে গুণ করতে হবে, এর 20 হলো, এর 80 হলো, এর 200 হলো। তাহলে আমরা ফার্স্টে এইগুলো কেটে দিই। ঠিক আছে, 2 একে 2। অঙ্কটা কি সমস্যা হলো, এক সেকেন্ড আরেকবার করার চেষ্টা করি। আচ্ছা, আরেকবার করার চেষ্টা করি। 300 is divided among p, q and such a way that q get 30 more than p and r get 60 more than q। আচ্ছা, দেখো এটা অন্যভাবে করার চেষ্টা করি। 300 is divided, ওকে, তাহলে আমরা ফার্স্টে পিটা ধরে নিই, পি হচ্ছে 100। ওকে, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, তাহলে কিউ কত, কিউ হচ্ছে 130। আর কত, আর হচ্ছে 60 টাকা বেশি পায়, 190। তাহলে এই রেশিওটা কত হবে, 30:90। তাহলে 19 আর 10 29, 29 আর 10 39 আর 3 42, 42 ইউনিট। ওকে, না এটা এটা এইভাবে না করে এক্স ধরে করলে আই থিঙ্ক সুবিধা হবে তোমাদের। পি ধরছি এক্স, ওকে, হ্যাঁ এবার দেখো হয়ে যাবে, কিউ হচ্ছে এক্স প্লাস 30। ওকে, মানে কিউ তো পি এর থেকে 30 টাকা বেশি পাচ্ছে, আর আর হচ্ছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি, তাহলে আর হচ্ছে
কিউ এটা পেয়েছে, এর থেকে আরও 60 টাকা, এটা সমান 300 টাকা। কতগুলো এক্স হচ্ছে দেখো, 3x হচ্ছে, 3x প্লাস 120, 30 30 60 আর 60 120 সমান 300। তাহলে এক্স সমান কত, এটা বিয়োগ করলে 2 কত 60 10 180/3, এক্স সমান 60 হচ্ছে। তাহলে পি পাচ্ছে 60 টাকা, কিউ পাচ্ছে 90 টাকা, আর এ পাচ্ছে 150 টাকা। এটা হচ্ছে পি কিউ আর এর রেশিও। শূন্যগুলো কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 12, 235। তাহলে 8 হবে অ্যান্সার। ওকে, তো সেই জন্য এক একটা অঙ্ক অনেক সময় হয় না, আটকে যায়। তো তোমাকে সবগুলো প্রসেস তোমাকে জেনে রাখতে হবে। যদি কোনো সময় এইভাবে না হয় 100 টাকা ধরে বা কোনোভাবে, সেক্ষেত্রে তোমাকে এক্স ধরে করতে হতে পারে। তো সব কিছুর জন্যই তোমাকে পরীক্ষা হলে প্রিপেয়ার থাকতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। ইফ কস্ট অফ 15 egg is 75, 15 egg is 75, এটা খুব ইজি অঙ্ক। দেন ফাইন্ড আউট দ্য কস্ট অফ 4 dozen eggs। 15টা ডিমের দাম যদি 75 টাকা হয়, তাহলে একটা ডিমের কত, 5 টাকা। 4 dozen egg, 4 ডজন মানে কত, 12 4 48, 48 ইন্টু 5, 5 8 40 শূন্য হাতে রইল 4, 5 4 20 আর 4 24, 240। আবার দেখো আগের অঙ্কটা এরকম ছিল, আবার এখানে এত সহজ অঙ্ক দিয়েছে। তো কখন যে কি দেবে একটু বলতে পারবে না তোমরা। এরপর দেখো পি কিউ আর স্টার্ট এ বিজনেস, পি ইনভেস্ট 3 times as much as Q invest, and Q invest 2/3 as much as R invest. Find the capital of PQR. এটা তোমার পার্টনারশিপের অঙ্ক, এখানেও ওইভাবে তোমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তো তুমি ফার্স্টে ধরো P invest 3 times as much Q, ওকে, and Q invest 2/3 as much as R। তাহলে প্রথমে Q আর R এর একটা রেশিও বার করে নাও। Q by R equal to 2/3। কি করে হলো, Q invest 2/3 as much as R, মানে R এর থেকে 2/3 বেশি করে, 2/3 গুণ। তাহলে Q by R সমান এটা। তাহলে এবার Q ডট R যদি রেশিও বার করি, সমান কত হবে, এটা 2:3। P invest 3 times as much as Q invest, P কত ইনভেস্ট করবে, 3 times মানে 6 ইউনিট। ওকে, তাহলে ফাইন্ড দ্য ক্যাপিটাল রেশিও অফ ক্যাপিটালস, তাহলে বেরিয়ে গেল এটা 6:2:3। ওকে, কত ইজি দেখো, জাস্ট শুধু ওই রেশিওটাকে ইউজ করে, 2/3 রেশিওটাকে ইউজ করে কিউ আর রেশিওটা বার করে ফেললাম, সেখান থেকে পি 3 গুণ বেশি করে দিলাম, সেখান থেকে অ্যান্সার বেরিয়ে গেল। এরপরটা দেখো, জগৎরাম এ মিল্ক সেলার হ্যাজ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক টু সেল। জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। আচ্ছা, প্রথম লাইনটা বেকার লাইন। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলেও 5% লাভ হবে। আচ্ছা, জল মেশাবে এবং সেটা কস্ট প্রাইসে বিক্রি করবে যাতে 5% লাভ হয়। আচ্ছা, 5% প্রফিট হবে মানে কত, 100 টাকায় 5 টাকা, তাই তো? 100 টাকায় 5 টাকা লাভ করবে, 5% প্রফিট করবে। কিন্তু ওই যে প্রফিটের পার্টটা কি করবে, ওই অংশটা সে জল মেশাবে যাতে সে 100 টাকাতেই বিক্রি করতে পারে। তাহলে এটাকে আরও ছোটো করলে 1:20। মানে কি হচ্ছে, সে যদি জল না মেশাতো, ওকে, তাহলে সে কি করতো, নর্মালি 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করতো। ওকে, নর্মালি আমরা যেটা করি, কোনো একটা জিনিস, ওই যে দুধটা 20 টাকায় কিনেছে 21 টাকায় বিক্রি করলো, তাহলে 20 টাকায় 1 টাকা লাভ হলো, 100 টাকায় কত, 20 5 100, 5% প্লেন বেরিয়ে গেল। কিন্তু ও কি 20 টাকায় কিনে 20 টাকাতেই বিক্রি করবে, কি করে, তাহলে লাভটা কোথায় রাখবে, এই 1 ইউনিটের লাভটা, এই যে 1 ইউনিটের লাভটা কোথায় রাখবে, সে 1 ইউনিট জল মেশাবে, তাই তো? 1 ইউনিট দুধটা না রেখে, মানে দুধের দামে, জলের তো কোনো দাম লাগে না, জলের দাম 0, তাহলে সে 1 ইউনিটে জল মেশাবে 20 ইউনিটের মধ্যে, তাহলে সেই 20 ইউনিটের মধ্যে 1 ইউনিট, তাহলে তার লাভ থাকবে, তাহলে সে আলটিমেট একই। এবারে কি বলেছে এখানে কোন অনুপাতে জল মেশালে, জলের সঙ্গে দুধের রেশিওটা বার করতে বলেছে। তাহলে আমি 1 ইউনিট জল মেশাচ্ছি 20 ইউনিটের মধ্যে, তাহলে 1:20, এটাই হবে রেশিও। ওকে, বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই, তাহলে আমি এগুলো নিয়ে আরও তোমাদেরকে ডিটেলে বা আরও অন্যভাবে কীভাবে করা যায় সেটা আমি ভাবনা চিন্তা করবো। আশা করি সবাই বুঝতে পেরে গেছো।
মানে ও কি করছে, 20 টাকা নর্মালি 5% লাভ করতে গেলে কি দেখা যাচ্ছে, 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 20 টাকা 1 টাকা লাভ, 100 টাকায় 5% হয়ে যাচ্ছে। কিন্তু ও কি 20 টাকায় কিনে 20 টাকাতেই বিক্রি করবে, লাভের 1 ইউনিটটা কি করবে, ওই 1 ইউনিটটা সে জল মেশাবে, মানে 1 ইউনিট দুধ না ডেকে ওই 1 ইউনিটটা জল মেশাবে, তাহলে আলটিমেট সে একই হচ্ছে, 20 টাকা 1 টাকা লাভ হচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে রেশিও। এরপরেরটা দেখো, আচ্ছা 66টা, এটা খুব জাস্ট কিছুই নাই অঙ্কটা, 3 দুগুণে 6 এর একে, এটা একটু করে ফেলি, এক্স প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 সমান 2, তাহলে এক্স এর মান কত, তাহলে এটা করে ফেলো, 3 দুগুণে 6 7, 7 এর 3, এটার জায়গায় 7 এর 3 হচ্ছে, তাহলে এটা উল্টে গিয়ে 3 এর 7 হবে, পরের লাইনে 1 প্লাস 3 এর 7 হবে, এটা কত 10 এর 7, 7টা উপরে উঠে যাবে, তাই তো, এক্স প্লাস 7 এর 10 হবে, এটা সমান 2, এক্স ইকুয়াল টু 2 মাইনাস 7 এর 10, 13 এর 10, এটা হবে অ্যান্সার। ওকে চলো, টুডে ইজ মানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার 64 ডেজ। আচ্ছা তোমাদের ক্যালেন্ডারের অঙ্ক দিয়েছে, ঠিক আছে, ক্লক থেকে অঙ্ক আসে, তো এখানে ক্যালেন্ডারের অঙ্ক দিয়েছে, ক্যালেন্ডারের চ্যাপ্টারটাও আমি করাবো তোমাদেরকে, ক্লক ক্যালেন্ডার, এটা তোমাদের জিআই থেকেও কোশ্চেন আসে, ম্যাথস থেকেও আসে, দুটোর থেকেই আসতে পারে। তো দেখো এখানে খুব ইজি অঙ্ক, হোয়াট উইল বি দ্য ডে আফটার 64 ডেজ, আজকে সোমবার, 64 দিন পরে কি হবে, তোমরা কি পরপর গুনবে, এরপর মন্ডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে, এগুলো তো করা সম্ভব না পরীক্ষা হলে, তাহলে ঘন্টা পড়ে যাবে একটা অঙ্ক করতে। সপ্তাহে 7 দিন থাকে, তাহলে 7 দিয়ে আমরা ভাগ করব, 7 9 63, কত পড়ে থাকছে 1, এই যে ভাগশেষটা, এটাই হবে তোমাদের অ্যান্সারটা বার করতে হবে, তার মানে কি আরও 1 দিন পরে, মানে 7 9 63 মানে কি এই 9টা সপ্তাহ পরপর সোমবার এলো, ওকে 7 দিয়ে মিলে যাচ্ছে, 1 পড়ে থাকছে, মানে ওই যে নেক্সট ডেটা কি হবে, টিউসডে হবে, যেহেতু এই ভাগশেষটা 1 আছে। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রেই হতে পারে, এই ধরনের ক্যালেন্ডারে যে 50 দিন পরে কি হবে বা 100 দিন পরে কি হবে, 7 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর যেটা ভাগফল ভাগশেষ যেটা থাকবে, এই ততদিন তোমাকে অ্যাড করতে হবে, যে দিন থেকে বলেছে, মানে তার কতদিন পরে কোন বার হবে, সেটা করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এরপরটা দেখো, দ্য মিন টেম্পারেচার অফ মন্ডে টু ওয়েডনেসডে ওয়াজ 37 ডিগ্রি and Tuesday to Thursday 34 degree. If the temperature on Thursday was 4/5 of Monday, then the temperature of Thursday was, অঙ্কটা পড়ে তোমার একটু গোলমাল লাগবে ফার্স্টে অবশ্যই, তো যদিও অঙ্কটা সেরকম কিছু নেই, জাস্ট একটু ধীরে সুস্থে ভেবেচিন্তে করতে হবে। বাংলাটা দেখো ফলো করি তাহলে, সোম থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি, মন্ডে টুইসডে ওয়েডনেসডে এর গড় উষ্ণতা 37 ডিগ্রি, আর কি বলেছে মঙ্গল থেকে বৃহস্পতি, টুইসডে ওয়েডনেসডে থার্সডে কত 34 ডিগ্রি। আচ্ছা, যদি বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত, আমরা ফার্স্ট একটা কাজ করি, বিয়োগ করে ফেলি। ওকে, বিয়োগ করে ফেলছি আমরা, কীভাবে বিয়োগ করবো, তো গড় দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, ফার্স্টে 3 দিয়ে গুণ করবো, 3 দিনে 3 7 21 1, সরি 3 7 21 1 হাতে রইল 2, 3 3 9 10 11, এটা কত 3 দিয়ে গুণ করলে 3 4 12 2, 3 3 9 1 10। আচ্ছা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কি এইগুলো কেটে যাচ্ছে, টিউসডে ওয়েডনেসডে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি মন্ডে মাইনাস থার্সডে সমান কত দিন, 9 দিন, মন্ডে মাইনাস থার্সডে সমান 9 ডিগ্রি। কি বলেছে, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে, আর তাহলে দুটো রেশিও বলে দিয়েছে, বৃহস্পতিবার থার্সডে ইজ টু মন্ডে সমান 4:5 বলেছে। ওকে, বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, তার মানে কি বৃহস্পতিবার ইজ টু
সোমবার হচ্ছে 4:5, তাহলে ডিফারেন্সটা কত? 9 ডিগ্রি। এই যে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 9 ডিগ্রি। তাহলে বৃহস্পতিবারে কত? বৃহস্পতিবার কত? 4 ইউনিট, 9 4 36, এটা হবে অ্যান্সার। ওকে, বুঝতে পারছো অঙ্কগুলো কেমন করে দিয়েছে? জাস্ট কিছুই না, তোমার ক্যালকুলেশনগুলো করতে হবে, করলেই তুমি অঙ্কগুলো পেয়ে যাবে। একটু স্পিডে করতে হবে, জাস্ট একটু মানে খুব ইজি একটা ব্যাপার, তবুও জাস্ট একটু সময়টা লাগলো, কিন্তু খুব ইজি অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এটা আবার কি দিয়েছে? 2/3 অফ 1/2/5 অফ, আচ্ছা এটা সরল দিয়েছে একটা। ওকে, সরল থেকেও দিয়েছে 2/3 অফ। অফ মানে হচ্ছে এর, বদমাস রুলটা নিশ্চয়ই জেনেছো, BODMAS, এই ওটা হচ্ছে অফ, এই অফটা হচ্ছে এটা। অফ 1/2/5, এটা আমরা একবারে করে নিচ্ছি, 7/5 করে নিচ্ছি। অফ 75% মানে 25 3 75, 25 4 100, একবারে করে নিলাম। ওকে, এটা আশা করি বুঝতে পারবে, মানে 75/100 হলে 25 3 75, 25 4 100, অফ 540। কিছুই না, সবগুলো জাস্ট একবারে ডাইরেক্ট গুণ চিহ্নই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কারণ সবগুলোই তো অফ আছে, সুতরাং আমাদের গুণ চিহ্নটা দিলে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এবার গুণ করবো আমরা। কত দিয়ে যাবে এটা? 2 2 4, 5 5 1 5, 5 8 40, এটা 3 দিয়ে যাবে, 3 3 9, 3 6 18, এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 18 36, তাহলে 18 3 54, 54 সাথে 7 4 28, মানে এটা অ্যান্সার হবে। এটা এই যে 8 আছে, 7 4 28 8, 7 5 35 36 37, অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লার্জেস্ট? অনেকগুলো ভগ্নাংশ দিয়েছে, কোনটা লার্জেস্ট সেটা বার করতে হবে তোমাদের। চলো করা যাক। 7 9, 9 7 63, 9 60, এটা প্রথমে 0.77 হয়েই যাবে। 11/14, এটা কীভাবে করবে? দশমিক দিয়ে শূন্য, 14 7 98, 18 কয় 10 2 10, 9 10, 10 11, 12 থাকছে, এটা শূন্য দিলাম, 14 8 112, অ্যাটলিস্ট এটার থেকে বড় হচ্ছে। ওকে, 0.78, তাহলে এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ। আচ্ছা, 3 4 দেখবো, 3 4 মানে কত? 4 7 28, 4 5 20, 0.75 হচ্ছে, এটাও বাদ। এখন অবধি এটা হাইস্ট আছে। এরপর 10/13, এটা দশমিক দিয়ে শূন্য দিলাম, 13 7 91, 1 কয় 10 9 10, 13 6 78, তার মানে ছোট হচ্ছে, তার মানে হাইস্ট হবে এটা। 11/14 হচ্ছে লার্জেস্ট রেশিও। এইভাবে তোমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে পরীক্ষার সময়। ওকে, এছাড়া কোনো উপায় নেই, এগুলো শর্টকাট সেইভাবে নেই। এরপর তোকে 10 takes 9 seconds to cross a pole, একটা পোল আছে। ওকে, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে এই পোলটাকে ক্রস করছে। ওকে, আঁকার চেষ্টা করলাম মোটামুটি। বলছে ট্রেনটা ক্রস করতে কত সময় লাগছে? পোলটা ক্রস করতে 9 সেকেন্ড লাগছে, 9 sec. If the speed of the train is 48 km/h, the length of the train is, যদি ট্রেনের স্পিড হয় 48 km/h, তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত? পোলটাকে ক্রস করা মানে কি নিজের দৈর্ঘ্যকে ক্রস করা তো। এবার তোমার করার সময় একটা জিনিস দেখে নেবে যে অ্যান্সারটা কিসে রয়েছে, মিটারে রয়েছে। ফার্স্ট কাজ হবে 48 km/h মিটার পার সেকেন্ড করবে। কিভাবে করবে? কত দিয়ে গুণ করবে? হ্যাঁ, 5/18 দিয়ে গুণ করতে হবে। ওকে, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হলো। কিভাবে হলো 5/18? এটা কিছুই নয়, কিলোকে তোমার মিটার করলে 1000, আর তলায় ঘন্টাকে সেকেন্ড করলে কত? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটাই কাটাকাটি করলে 2 5 10, 2 18 36, সেটা দিয়েই গুণ করেছি এই 5/18 দিয়ে, আর কিছু। আচ্ছা, এর সাথে তাহলে এটা আমরা বেরোলো কি বলে,
স্পিডটা বেরোলো। এবার স্পিড ইন্টু টাইম সমান কত, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এর সঙ্গে আমরা টাইমটা গুণ করবো 9, তা 9 দুগুণে 18, এই 1 সেকেন্ড এইখানে একটা চলে এসছে, আচ্ছা 9 দুগুণে 18, 2 24 48, 24 পাশে 120 মিটার। ওকে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। দেখো পরের অঙ্কটা দেখো, ইফ দ্য স্পিড অফ এ সুইমার ইন স্টিল ওয়াটার ইজ 9, মানে হচ্ছে এর অঙ্ক, তোমার কি বলে, বোটের অঙ্ক, স্ট্রিম অ্যান্ড বোটের অঙ্ক, ঠিক আছে, নৌকার গতিবেগের অঙ্ক। তো এটা ওই সাঁতারু দিয়ে দেখিয়েছে, বোট না লিখে এখানে সুইমার লিখেছে। স্পিড অফ দ্য সুইমার ইন স্টিল ওয়াটার, স্থির জলে গতিবেগ কত, স্থির জলে গতিবেগ হচ্ছে 9 কিমি পার আওয়ার, এটাকে আমরা ইউ ধরছি। ফাইন্ড দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য সুইমার when the river is flowing, আচ্ছা এবার হচ্ছে স্ট্রিমের স্পিড, এটাকে আমরা ভি ধরছি, 6 কিমি পার আওয়ার। রিভার ইজ ফ্লোয়িং উইথ দ্য স্পিড অফ 6 কিমি পার আওয়ার, মানে স্রোতের গতিবেগ 6, এটাকে ভি ধরছি। ওকে, তাহলে স্থির জলে গতিবেগ হচ্ছে 9, স্রোতের গতিবেগ 6, ডাউন স্ট্রিমের স্পিড কত, আমরা ডাউন স্ট্রিমের যে ফর্মুলা জানি, ডাউন স্ট্রিম হচ্ছে ইউ প্লাস ভি, আর আপ স্ট্রিম কত, ইউ মাইনাস ভি। তাহলে এখানে এইটা অ্যাপ্লাই করব, ডাউন স্ট্রিমের স্পিড হবে 9 প্লাস 6 সমান 15 কিমি পার আওয়ার, এটা হবে তোমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো, এ 400 মিটার লং ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস আ ম্যান ওয়াকিং 20 কিমি পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ট্রেন, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন। ওকে, এটাও টাইম এন্ড স্পিডের অঙ্ক দিয়েছে। দেখো তোমাদের একটা 400 মিটারের লম্বা ট্রেন টেক্স 36 সেকেন্ড টু ক্রস এ ম্যান, 36 সেকেন্ড সময় নিচ্ছে একটা মানুষকে ক্রস করতে, এবং সে মানুষটা কি করছে, অপোজিট ডিরেকশন, মানে ট্রেনের ডিরেকশন যদি এটা হয়, এই ডিরেকশনে সে 20 কিমি পার আওয়ারে হাঁটছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিডটা বার করতে হবে। ওকে, তাহলে কিভাবে বার করবে এটা, তাই তো, কিভাবে বার করবে এটা, 400 মিটার লম্বা ট্রেন, সেটা যাচ্ছে 36 সেকেন্ড সময় নিচ্ছে মানুষটাকে গতি ক্রস করতে পারে, এটা আবার উল্টো দিকে 20 কিমি পার আওয়ারে হাঁটছে। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি একটা ফর্মুলা বসাবো, ঠিক আছে, সেটা হচ্ছে স্পিডটা বার করতে হবে, তাই তো, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ওকে, ভালো কথা। তাহলে আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স। ওকে, এবার যেহেতু অপোজিট দিকে দৌড়াচ্ছে লোকটা, ম্যান ইজ ওয়াকিং অপোজিট ডিরেকশন, তাহলে এর গতিবেগটা এভারেজ স্পিড কি হয়ে যাচ্ছে, সেম ডিরেকশনে হয় কি হয়, মাইনাস হয়, আর অপোজিট ডিরেকশনে প্লাস হয়। তাহলে এক্স প্লাস 20, এটা হচ্ছে এভারেজ স্পিড। এবার এই স্পিড নিয়ে তাহলে ট্রেনটা এগোচ্ছে, আর সময় লাগছে কত, 400 মিটার, 400 মিটার লং ট্রেন, 36 সেকেন্ড সময় লাগছে। এটা সমান কত, 400 মিটার, মানে এই যে ডিস্টেন্স বাই টাইম, স্পিডটা এদিকে দিয়ে দিলাম, স্পিডটা কি হলো, স্পিডটা যোগ হয়ে গেল তো, যেহেতু ট্রেনের গতিবেগ আর লোকটারও গতিবেগ অপোজিট দিকে, সেই জন্য যোগ করে দিলাম। ডিস্টেন্স কত, 400, আর এটা কত, টাইমটা 36। ওকে, এবার এটা যেহেতু অ্যান্সারটা তোমাদের এতে এসছে কিমি পার আওয়ারে, সেটা সেই জন্য এটাকে তোমাকে 400 মিটারটাকে তোমার করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, কিমি হলো, আর এটাকে সেকেন্ডটাকে ঘন্টা করতে হবে, তাই তো, 3600 দিয়ে ভাগ করতে হবে, বা 18 দিয়ে গুণ করে, একই ব্যাপার, 18 36, 2 5 10, 18 দিয়ে গুণ করতে হবে। আগেরটা যেমন কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে 5 দিয়ে গুণ করলাম, এখানে মিটার পার সেকেন্ড মানে ওই 400 মিটার বাই 36 সেকেন্ড, মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ার করতে 18 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কেটে গেল 18 দুগুণে 36, আর 5 8 40, আর 2 40 80। তাহলে এই ট্রেন আর ওই লোকটার সম্মিলিত গতিবেগ হচ্ছে 40। তাহলে ট্রেনের গতিবেগ কত,
20 কিমি পার আওয়ার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং তোমাকে এটা ক্যালকুলেশন করার সময় কোন ডিরেকশনে মানুষটা হাঁটছে সেটা লক্ষ্য রাখতে হবে, সেই অনুযায়ী তোমাকে এভারেজ স্পিডটা তোমাকে ধরতে হবে। ওকে, আর কিছুই না। চলো 74, এ ট্রেন কভার্স 90 মিটার ইন পাসিং এ স্ট্যান্ডিং ম্যান, সরি এটা হবে 90 মিনিট, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ট্রেন। না, এটা মিটারই হবে, সরি। অতিক্রান্ত দূরত্ব 90 m মানে 90 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য কত? একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে, ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিনিট। জাস্ট খুব সিম্পল ব্যাপার তো। একটা লোককে অতিক্রম করছে মানে কি, সেটা নিজের দৈর্ঘ্য কি তো অতিক্রম করছে। একটা লোককে যখন অতিক্রম করছে ট্রেনটা, তখন সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে লোকটাকে ক্রস করলে অতিক্রান্ত দূরত্ব 90 হলে ট্রেনটার দৈর্ঘ্য 90 হবে। খুব ইজি, কমন সেন্সের একটা কনসেপ্ট, এটাও একটা অঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওকে, চলো আজকে লাস্ট অঙ্কে 75। ওকে, এক্স কভার্স 1 কিমি ইন 8 মিনিট 40 সেকেন্ড ওয়াইল, এটা একটা স্পিডের অঙ্ক। আবার এই অঙ্কগুলো দেয় তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা অন্যরকম পার্ট বলতে পারো। তো বলছে এক্স কভার 1 কিমি ইন 8 মিনিট 40 সেকেন্ড, এক্স কভার করছে 8 মিনিট 40 সেকেন্ডে, আর y cover the same distance in 10 minutes। তাহলে বাই হোয়াট ডিস্টেন্স x ডিফিট y, তাহলে x y কে কত দূরত্বে ডিফিট করছে, কত দূরত্বে বলেছি কিন্তু ডিফিট করছে, ভালো কথা। তাহলে আমরা কি ক্যালকুলেশন করব, কত দূরত্বে যাচ্ছে? 1 কিমি। আচ্ছা, তাহলে আমরা কি ক্যালকুলেশন করব, এক্স 1 কিমি দূরত্ব যেতে সময় লাগাচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড, আর ওয়াই লাগাচ্ছে 10 মিনিট। তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, ওয়াই 10 মিনিটে যাচ্ছে কত? 1 কিমি মানে 1000 মিটার ধরছি। তাহলে 1 মিনিটে কত যাচ্ছে? 1000 বাই 10, 100 মিটার। আর এই 8 মিনিট 40 সেকেন্ড, যতক্ষণে এক্স আর কি কভার করে দিয়েছে 1 কিলোমিটার, ততক্ষণে এই 8 মিনিট 40 সেকেন্ড যখন, তখন কোথায় পড়ে ওয়াই? 8 মিনিট 40 সেকেন্ড মানে এটাকে আমরা 8 পূর্ণ 40 বাই 60 পুরোটা মিনিট করে নিচ্ছি। 2 দুগুণে 4, 2 3 6, তাহলে 3 8 24 25 26, 26-এর 3 আমরা ধরি, এটা 26-এর 3 মিনিটে কতটা যায়? 100 ইন্টু 3 বাই 26। ওকে, যাচ্ছে তাহলে কত? 300 বাই 26। ওকে, তাহলে 300 বাই 26 মিটার যাচ্ছে 8 মিনিট 40 সেকেন্ডে। ওয়াই যাচ্ছে, ওয়াই 8 মিনিট 40 সেকেন্ডে 300 বাই 26 মিটার যাচ্ছে। ততক্ষণে কি এক্স তো পগার পার, এক্স 1 কিলোমিটার চলে গেছে। তাহলে এক্স 1 কিলোমিটার পৌঁছে গেছে, তখনও এ 300 বাই 26 মিটারে পড়ে আছে। তাহলে কতটা পিছিয়ে আছে এটাই তোমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে এটা তোমাদের 1000 হবে, মিটার থেকে বিয়োগ করছে তো, এটা কত হবে? 26,000 মাইনাস 300 বাই 26, এটা কত হবে? 0 0 3 আর কয় 10, 7 10। ওকে, আচ্ছা এক সেকেন্ড, একটা কাজ করি, এটা ভুল হয়েছে এখানে, দেখো 26-এর 3 মিনিটে, এটা তো উল্টাবে কেন? এটা 100 ইন্টু 26 বাই 3 তো হবে, 1 মিনিট এত হলে এত হচ্ছে, 2600 বাই 3 হবে, এত মিটার গেছে 26-এর 3 মিনিটে, এত মিটার। তাহলে এবার 1 মিটার সমান কি? 1000 মিটার। এবার এটা থেকে 2600 বাই 3টা বিয়োগ করতে হবে, মানে কতটা কম গেছে সেটা বার করবো তো আমরা।
নেক্সট যতক্ষণ 1000 মিটার গেছে 8 মিনিট 40 সেকেন্ডে, এই 8 মিনিট 40 সেকেন্ড মানে 26-এর 3 মিনিটে, সে তো ওয়াই তো এখানে পড়ে 2600/3 মিটারে পড়ে, তাহলে 1 কিলোমিটার বা 1000 মিটার থেকে কতটা দূরে পড়ে আছে, কতটা পিছনে পড়ে আছে সেটাই বার করবো। 3 × 1000, 3000 মাইনাস 2600/3 সমান 300 না 400/3। এটা করো 3 × 1 = 3, 3 × 3 = 9, 3 × 3 = 9, 3 × 1 = 3 মিটার। তাহলে এক্স ওয়াইকে এত ডিস্টেন্সে হারাচ্ছে, তাহলে 133.13। ওকে, আশা করি বোঝা গেল তোমাদের। আজকে 75টা তোমাদের হয়ে গেল, 50 থেকে 75 দিয়ে তোমাদের আলোচনা করা হলো অঙ্কগুলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে শর্টকাটে এবং বুঝিয়ে জিনিসটা করানোর। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই চ্যানেলে তোমাদের অলরেডি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আনা শুরু করে দিয়েছি এবং এরপর তোমাদের চ্যাপ্টার ওয়াইজও করাবো, শুধু ম্যাথস না সমস্ত সাবজেক্টই আমি তোমাদের করাবো, যাতে তোমাদের আগামী যে পরীক্ষাগুলো আছে পাবলিক সার্ভিস কমিশনের, সেটা মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, বা ফুড এসআই যেগুলো করাচ্ছি এর প্রিলিমসে তোমাদের খুব হেল্প হবে। তো চ্যানেলটা সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করো তাহলে তো খুবই ভালো হবে, তাদেরও হেল্প হবে। ওকে, তো চলো আজকে টাটা, গুড নাইট। তোমাদের পার্ট 4-এর ভিডিওটা আমি খুব শীঘ্রই আনতে চলেছি। তো মানে লাস্ট যে 75 থেকে 100 যে কোশ্চেনটা আছে, তো অবশ্যই ভিডিওটা মানে আমার চ্যানেলটা একটু লক্ষ্য রেখো, নোটিফিকেশানটা অন করে রেখো। ওকে, আর কিছু না, চলো গুড নাইট, টাটা, বাই।